দর্শক, একটা সময় ছিল যখন ডেঙ্গু নিয়ে আলাপ করতে গেলে আমরা কেবল রাজধানী কেন্দ্রিক আলাপটাই করতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে ডেঙ্গু কিন্তু প্রান্তিক অঞ্চলেও ছড়িয়ে গেছে। আলাপটা করতে চাই, আগে জানিয়েছে আমাদের সঙ্গে আছেন স্বাস্থ্য দপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডক্টর হালিমুর রশিদ এবং আছেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাবুল হুদা চৌধুরী। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং আমরা আসলে একটা প্রতিবেদন দেখলাম যেখানে আসলে যেভাবে ডেঙ্গুটা ছড়াচ্ছে, যে ধরনের শঙ্কা, সেই শঙ্কার জায়গাটা আসলে একটা ধারণা আমরা পেলাম। অধ্যাপক ডক্টর মোহাম্মদ হালিমুর রশিদ, শুরুতে আপনার কাছে একটু জানতে চাই প্রেক্ষাপট কি দেখছেন, মানে ডেঙ্গু নিয়ে কি ধরনের পরিস্থিতি আপনাদের নজরে আসছে, কি ধরনের ব্যবস্থাপনা আপনারা নিয়েছেন, এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনাদের জায়গা থেকে কিছু বার্তাও আমি শুনতে চাই শুরুতে। জনাব হালিমুর রশিদ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে এই মাস জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরের কিছু পার্ট পর্যন্ত ডেঙ্গুর মৌসুম যে বলি আপনাকে আমরা, এই সময় যে বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতের পরে যে ডেঙ্গু মশার যে প্রজনন স্থলগুলা, ওখানে যদি পানিটা জমা হয় সেখানে লার্ভাটা জন্মে। তো এই সময়টায় ঝিরিঝিরি বৃষ্টিপাতের ফলে যদি এই পানিগুলো জমে এবং লার্ভা জমে, ডেঙ্গুর প্রকোপ হয়তো সামনে আরও বাড়তে পারে। সেই জন্য আমাদের মানে উপদেশ হবে মানে জনসচেতনতা বৃদ্ধি করা। আসলে আমাদের এই জিনিসগুলো কিন্তু আমাদের বাড়ির আশেপাশেই হয়। সেই উৎসটা যদি আমরা নির্মূল করতে পারি, ডেঙ্গুর প্রকোপ হয়তো সামনে কমে আনতে পারবো। তাছাড়া আমাদের দেশে যারা কীটতত্ত্ববিদ আছেন, ওনারা যদি সিটি কর্পোরেশন বা পৌরসভার সাথে মিলে এই প্রজনন লার্ভাটা কীভাবে নির্মূল করা যায় সেভাবে যদি কোনো পরামর্শ দেন, তাহলে মানে সামনে যে সার্চ হতে পারে বা কেস নাম্বার বাড়তে পারে, সেটাও তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। তবে এখন যে অবস্থা, গত এক বছরের সাথে আমরা যদি আগের এক বছরের কম্পেয়ার করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের আক্রান্তের হার অনেক কম। গত এক বছরে আমাদের জুলাই পর্যন্ত, তার আগের অগাস্ট থেকে জুলাই পর্যন্ত আমাদের আক্রান্ত সংখ্যা হলো 1,15,000। কিন্তু তার আগের বছরে যদি আমরা দেখি, একই সময় আগের বছরে আক্রান্ত ছিল 2,75,000। প্রায় 57% কিন্তু আমাদের ডেঙ্গুর কেস কমেছে। মৃত্যু ছিল ওই সময় 1,510 জন এবং এই সময় মৃত্যু হয়েছে 595 জন। মৃত্যু হারও অলমোস্ট 69% কমেছে। এবং মৃত্যুর পার্সেন্টেজ যেটা আগে ছিল গত বছর 0.56, এবার কিন্তু মৃত্যুর পার্সেন্টেজও আক্রান্তের হারও কি কমেছে নাকি? আক্রান্তের হারও কি কমেছে? সরি, আক্রান্তের হারও কি কমেছে নাকি মৃত্যু হারই কমেছে কেবল? না না, মৃত্যু হার অবশ্যই কমেছে। আক্রান্তের হারও কি কমেছে? আক্রান্তের হার গত এক বছরের সাথে তার এক বছরে যদি কম্পেয়ার করেন, তাহলে অবশ্যই কমেছে। আক্রান্তের হার গত বছর যেটা এক বছর বললাম, অগাস্ট 24 থেকে জুলাই 25, আক্রান্তের সংখ্যা ছিল 1,15,000। আর তার আগের বছর অগাস্ট 23 থেকে জুলাই 24 আক্রান্ত হলো 2,75,000। আচ্ছা, আমি এরপরে যখন আপনার কাছে আসবো তখন আসলে এই আক্রান্তের হার কমে যাওয়ার কি কি কারণ আসলে খুঁজে পেয়েছেন সেটা একটু আলাপ করার চেষ্টা করব। তবে তার আগে অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাবুল হুদা চৌধুরী, আপনার কাছে একটু আসতে চাই। মানে রীতিমতো সাজেশন দিতে দিতে এবং ট্রিটমেন্ট করতে করতে এই সময় আপনারা অত্যন্ত ব্যস্ত সময় পার করেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে ডেঙ্গু রোগে যারা আক্রান্ত হচ্ছে, নানামুখী বাস্তবতায় তারা আপনাদের কাছে আসছে। প্রথমত, রোগীর ধরনে কি কি পরিবর্তন আপনারা দেখেছেন, এবং যারা আসলে আপনাদের কাছে আসছেন কতটা সিরিয়াস মনে হয়েছে শারীরিক দিক থেকে, এবং আপনার জায়গা থেকে হাসপাতালগুলোর অবস্থা আপনি কি পর্যবেক্ষণ করছেন সেটা একটু জানাবেন আসলে। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমাদেরকে প্রথমে বাস্তবতাটা স্বীকার করতে হবে যে আমরা যে জায়গায় থাকি, আমরা বাংলাদেশ যে এরিয়াতে আছে, একটা ট্রপিক্যাল এরিয়া, এবং এই এরিয়াতে আপনার ডেঙ্গি, চিকুনগুনিয়া, এই সমস্ত ডিজিজগুলো আপনার প্রিভ্যালেন্স থাকবে, এবং এই ডিজিজগুলো থাকবে এবং এদের সাথে আমাদেরকে থাকতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে আক্রান্তের হার বাড়ছে বা সিজনাল যে একটা পিক হচ্ছে, এই পিকগুলা কিন্তু বাস্তবতা। এবং এই পিকগুলো আমাদের আস্তে আস্তে কিন্তু যে ক্লাইমেটের জন্য, যে জলবায়ুর জন্য যে পরিবর্তনগুলো হচ্ছে, হট হিউমিড ক্লাইমেট, তারপর হচ্ছে এই যে বর্ষা মৌসুমটা লম্বা হচ্ছে, আমাদের ডেঙ্গির সিজনটা দেখা যাচ্ছে আগে জুন, জুলাই, আগস্ট ছিল, এখন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর হয়ে যাচ্ছে। দ্যাট মিনস বাড়ছে। সুতরাং এটা বাড়াটা ইম্পর্টেন্ট। তারপর 2 নম্বর হলো কি, আসলে বলতে চাচ্ছেন যে এই জায়গায় যদি আমাদের ডেঙ্গির কেস আমরা কমাতে পারতাম, তাহলে হেলথ কেয়ার ফেসিলিটির উপর কিন্তু চাপ কমে যেত। হেলথ কেয়ার ফেসিলিটির চাপ কমে গেলে আমরা কিন্তু খারাপ রোগীগুলোকে ম্যানেজ করতে পারতাম, এবং খারাপ রোগী তাহলে মৃত্যুর হারও কমে যেত, যেটা এখন হচ্ছে। কারণ হচ্ছে আমরা আক্রান্তের হার যেমন যদি কমে আসে, আসলে যদি কমে আসে,
সরকারের সার্ভিলেন্স যদি ঠিক থাকে, কারণ এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু হলো সরকার বেসরকারি দুই পর্যায়ে কিন্তু ডেঙ্গি রোগীরা আসছে, ডাক্তারের চেম্বারেও যেমন আসছে, সরকারি হাসপাতালে আসছে। এই দুই জায়গার তথ্যগুলা নিয়ে যদি আমরা মিলিয়ে দেখি ডেঙ্গির হার কতটুকু কমেছে তা আমরা বাস্তব পরিস্থিতি পাবো। কিন্তু তবু আমরা বলবো যে আমরা আমাদের যে গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে, যেটা গভর্নমেন্টের ফেসিলিটি গুলো আছে, সেগুলো ডেঙ্গির চিকিৎসার জন্য মোটামুটি ঢাকা, বিশেষ করে ঢাকা, চিটগাং বড় বড় হসপিটাল গুলা মোটামুটি রেডি। কিন্তু পেরিফেরিতে যেগুলো আছে, যেমন বরগুনা বললেন, নোয়াখালী বললেন, পিরোজপুর বললেন, এই সমস্ত জায়গাতে ডেঙ্গি পেশেন্ট গুলো যখন খারাপ হয়ে যাচ্ছে, সেখানে আপনার আসলে এই অ্যাডভান্স ফেসিলিটি, আইসিইউ ম্যানেজমেন্ট এসব কিন্তু নাই। সুতরাং সেখানে আমরা দেখা যাচ্ছে মৃত্যুর হারটা হয়তো বেশি হতে পারে। কিন্তু তবে আমরা এবছরের অবজারভেশন যে হয়তো ঢাকায় মৃত্যুর হার এবং চিটগাংয়ে বা কলেজ বড় সিটিগুলোতে মৃত্যুর হার কম। এই জায়গায় একটা কথা আছে যে কেন কম, আমার মনে হয় আমাদের ডাক্তারদের মধ্যে ট্রেনিং এর পরিমাণ বেড়েছে এবং সরকার রিসেন্টলি ন্যাশনাল গাইডলাইন, আমাদের সিডিসি ডাইরেক্টর স্যার বলবেন যে ন্যাশনাল গাইডলাইন তৈরি করেছেন এবং এই গাইডলাইনটা আমরা সোসাইটি অফ মেডিসিনের মাধ্যমে সকল ডাক্তারদের কাছে ডিস্ট্রিবিউট করেছি এবং ডাক্তাররা মোটামুটি এই ডেঙ্গি কিভাবে ম্যানেজ করতে হয় মোটামুটি আছে, মানে জ্ঞান আছে এবং রুগীদের ভিতরেও মোটামুটি সচেতনতা কিন্তু তৈরি হয়েছে, কারণ রুগীরা আর্লি যাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে অনেকটা ঢাকা কেন্দ্রিক, চট্টগ্রাম কেন্দ্রিক, কারণ পেরিফেরিতে যারা আছে, গ্রামে বরগুনাতে যারা আছে, তাদের মধ্যে সচেতনতা কতটুকু তৈরি হয়েছে এটা একটা প্রশ্নের বিষয়। তাই যদি সচেতনতা তৈরি হয়, আর্লি যদি আমরা রুগীগুলোকে পেয়ে যাই, তবে আমরা অবশ্যই ডেঙ্গির যে কমপ্লিকেশন গুলো তা প্রিভেন্ট করা যাবে। তবে আমি ডেঙ্গুর যে ট্রিটমেন্ট এবং একই সঙ্গে তাদের কখন টেস্ট করা উচিত এগুলো নিয়ে আলাদা আলাদা করে ছোট ছোট কিছু পরামর্শ আমি শেষের দিকে নেব। তবে এখন আপনি কেবল এটুকু আমাকে একটু জানাবেন, যে সমস্ত রোগীরা এখন আপনাদের কাছে আসছে তাদের ধরনটা কেমন দেখছেন, মানে আগের যদি তুলনা করেন তাহলে। ঠিক আছে, এটার ব্যাপার আছে যে গত 23, 24, 25 আমরা যদি প্রতি বছরই আমরা কিন্তু ডেঙ্গির একটা ক্লিনিকো প্যাথোলজিক্যাল ফিচার গুলো সার্ভেলেন্স করে থাকি, সেখানে দেখা যাচ্ছে প্রথম দিকে যেরকম ছিল ব্লিডিং যেটা ছিল, সেই ব্লিডিংটা কিন্তু এখন অনেক কম। এখন দেখা যাচ্ছে আপনার পেশেন্টের শক, পেশেন্টের ব্লাড প্রেশার কমে যাচ্ছে, বিভিন্ন অর্গান ফেলিউর হচ্ছে, পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে। আমরা এমনও দেখেছি যে ডেঙ্গির পেশেন্ট এনকেফালাইটিস নিয়ে আসতেছে, মানে মস্তিষ্কে প্রদাহ করছে, হার্টে হৃৎপিণ্ডে প্রদাহ করছে, ডেঙ্গি মায়োকার্ডাইটিস হচ্ছে। দ্যাট মিনস ডেঙ্গি মেডিকেল কলেজগুলোতে যেভাবে আসছে সেগুলো হলো কি বেশিরভাগ ক্ষেত্রে অর্গান ফেলিউর নিয়ে আসছে, মাল্টিপল অর্গান এখানে একটু বলবেন, মানে যাদের অর্গানটা ফেলিউর হচ্ছে তাদের কি আগে থেকেই কোনো কোমরবিডিটি ছিল এই কারণে, নাকি আরো একবার আগে কোনো ডেঙ্গুর হিস্টরি তাদের আছে আক্রান্ত হওয়া? দেখুন, ডেঙ্গির ব্যাপারে আমাদের থিওরিটিক্যাল নলেজ হলো যে ডেঙ্গি যখন দ্বিতীয়বার বা তৃতীয়বার হয়, সেটা একটা ডেঙ্গির কমপ্লিকেশন বাড়ায়। এবং এর ভিতরে আরো একটু কথা আছে, কিছু কোরিলেশন। আমাদের 4টা ডেঙ্গি ভাইরাস প্রকার আছে, ডেন 1, 2, 3, 4। এই ডেন 1, 2, 3, 4 এর ভিতরে ক্রস রিঅ্যাকশন যেটা হচ্ছে, সেটাই ডেঙ্গু 2, 3 তে মর্টালিটি বেশি হচ্ছে। এবং আরেকটা হলো কি কোমরবিডিটি অবশ্যই ইম্পর্টেন্ট। যারা ডায়াবেটিসে আক্রান্ত, যারা হার্ট ডিজিজে আক্রান্ত, যারা বয়স্ক, তাদের অবশ্যই কোমরবিডিটি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর আর্লি কমপ্লিকেশন। একদম একদম। আমি এখান থেকে আপনার সঙ্গে আলাপটা একটু থামে, তারপর আবার আপনার কাছে আসবো। ডাক্তার মোহাম্মদ হালিমুর রশিদ, একটু বলবেন, মানে এটা আপনি একটা সুখবর জানালেন যে গত বছরের তুলনায় আমাদের এবার আক্রান্ত এবং মৃত্যু হারটা কম, কাগজে কলমে আমরা সেটাই দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে দুটো বিষয় বলবেন। প্রথমত, একটা তো আমরা জানতে পারলাম যে চিকিৎসকদের দক্ষতা বাড়ছে, যে কারণে একটা প্রভাব পড়ছে। আর কি কি কারণ দেখেন, মানে আমরা কি সচেতন হয়ে যাচ্ছি, নাকি ডেঙ্গুর যে বিস্তার সেটা একটু পরিবর্তন হচ্ছে, নাকি আমাদের সক্ষমতা বাড়ছে? সবগুলোই আসলে জনগণ সচেতন হচ্ছে, আর যার জন্য হয়তো তারা বাড়ির আশেপাশে যে মশার প্রজনন স্থল সেগুলো হয়তো তারা নির্মূল করতেছে। প্লাস সিটি কর্পোরেশন, পৌরসভার উদ্যোগ আগের চেয়ে অনেক বেশি চোখে পড়ে। প্লাস আমাদের চিকিৎসা মৃত্যুর হার কমার কারণ আসলে আমাদের যে নতুন গাইডলাইন, সেই গাইডলাইনের আলোকে চিকিৎসা করা। আসলে আমরা গাইডলাইনটা তৈরি করেছি শ্রীলঙ্কা মডেলের আলোকে। শ্রীলঙ্কা পৃথিবীর মধ্যে অন্যতম একটা মানে সফল দেশ, যারা ডেঙ্গু মৃত্যুর হার 0.1% মানে নামিয়ে নিয়ে এসেছে। তা আমরা সেই গাইডলাইনের আলোকে আমাদের গাইডলাইন তৈরি করি এবং ডাক্তারদের মধ্যে বিতরণ করি এবং তাদেরকে বলি ট্রেনিংয়ের ব্যবস্থা করতে। এক্ষেত্রে সোসাইটি অফ মেডিসিন তাদের যে মানব সম্পদ ব্যবহার করে আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা কন্টিনিউয়াসলি করে যাচ্ছে।
আচ্ছা, কিন্তু আমরা আজকে যে প্রতিবেদন দিয়ে এই অনুষ্ঠানটা শুরু করলাম সেখানে আমরা দেখছিলাম যে ডেঙ্গুর লার্ভা মাপার যে সূচক ব্রুটো ইন্ডেক্স সেটা তো একেবারে নিরাপদ সীমা পার হয়ে গেছে, প্রান্তিক অঞ্চল পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। আপনি আসলে কোনো শঙ্কা টের পাচ্ছেন কিনা এবং সেই বিবেচনায় কী ধরনের ব্যবস্থাপনা আপনাদের দিক থেকে নেওয়া হচ্ছে? জি, আচ্ছা, ডেঙ্গু ব্রুটো ইন্ডেক্স আসলে 20-এর উপরে হলে এটা হটস্পট বলা যায়। জি, তো 20-এর উপরে আমাদের যে প্রি মনসুন সার্ভে ছিল ঢাকা এবং আশেপাশের চট্টগ্রাম, তারপরে বরিশাল, এসব জায়গায় অনেক জায়গাতে 20-এর উপরে ছিল। সেগুলো আমরা রেসপেক্টিভ যে সিটি কর্পোরেশন বা পৌরসভাকে আমরা দিয়েছি যে এইসব জায়গায় 20-এর উপরে আছে, তো ওনারা যেন লার্ভা নির্মূল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেন। আসলে ডেঙ্গু কেস বাড়ার জন্য তো আসলে স্বাস্থ্য অধিদপ্তর কাজ করেন। স্বাস্থ্য অধিদপ্তর মেনলি কাজ করে ডেঙ্গুর চিকিৎসা ব্যবস্থা নিয়ে, হাসপাতালে চিকিৎসা, ডেঙ্গুর টেস্ট, আইভি ফ্লুইড, চিকিৎসকদের প্রশিক্ষণ, এগুলো নিয়ে। আর আমরা স্থানীয় সরকারদের সাথে বা সিটি কর্পোরেশনের সাথে কাজ করি যাতে ডেঙ্গুর প্রজনন স্থলটা নষ্ট করা যায়। তার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার একটা বিরাট ভূমিকা থাকে। এবার বরগুনাতে যেটা আসলে দক্ষিণাঞ্চলে যে বাড়তেছে এখন, তার একটা প্রধান কারণ দক্ষিণাঞ্চলে কিন্তু সুপেয় পানির অভাব। ওনারা কিন্তু বৃষ্টির পানিটা স্টোর করে রাখেন এই খাওয়ার জন্য, এবং ওইটার ওই যে মটকা বলে ওইটার মধ্যে পানি স্টোর করে রাখেন এবং ওইখানে ডেঙ্গুর লার্ভাটা জমায়। তো বরগুনায় একটা কিছুদিন আগে একটা হটস্পট ছিল এবং প্রচুর কেস হয়েছে, এবং সেখানে জরিপ করে দেখা গেছে যে ওই মটকাতে পানি স্টোর করা প্লাস ওখানে গত 1 বছরে একটি পৌরসভার অ্যাক্টিভিটি ছিল না, প্লাস জলাশয় ছিল, এই 3টা কারণ পাওয়া গেছিল। তারপরে আমরা দ্রুত জনসচেতনতা বৃদ্ধির জন্য ব্র্যাকের সাথে মিলে এবং আমাদের ডেভেলপিং পার্টনারদের সাথে মিলে মাইকিং করে, পোস্টাল লিফলেট বিতরণ করে কীভাবে পানি স্টোর করতে হবে সেগুলোর ব্যাপারে কাজ করে এখন কিন্তু প্রকোপ বরগুনা অনেক কমে এসেছে। তার মানে এখন যেটা আসলে রাজধানীর মধ্যে যে সচেতনতা তৈরি হয়েছে সেটা আসলে প্রান্তিক অঞ্চলেও পৌঁছে দেওয়াটা প্রয়োজন। আমি সব শেষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাবুল হুদা চৌধুরী আপনার কাছে আসবো। মানুষের কিছু স্বাভাবিক প্রশ্ন আছে, খুব সাধারণ প্রশ্ন আছে, সেগুলো সংক্ষেপে কয়েকটা উত্তর জানার চেষ্টা করব। প্রথমত হচ্ছে ডেঙ্গু যিনি ফিল করছেন যে তিনি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন, তার গায়ে সেরকম উপসর্গ দেখা যাচ্ছে, তিনি কখন আসলে টেস্ট করবেন, কখন ভর্তি হবেন এবং লক্ষণটা একটু বলবেন। আপনার এই প্রশ্নের সাথে আমি যে আরেকটা ইনফরমেশন দিতে চাচ্ছিলাম যে সাইলেন্টলি বাংলাদেশে কিন্তু এখন চিকুনগুনিয়ার একটা আউটব্রেক চলছে। একদম এটাও বুঝতে হবে যে চিকুনগুনিয়ার আউটব্রেকটা খুব বেশি পরিমাণ এখন আছে সারা বাংলাদেশে, এবং দেখা যাচ্ছে আমাদের আউটডোর ফেসিলিটিগুলোতে চিকুনগুনিয়ার প্রকোপটা বেশি। চিকুনগুনিয়ার ডেঙ্গি কিন্তু অনেকটা একই ধরনের প্রেজেন্টেশন নিয়ে তারা আসে। বিশেষ করে ডেঙ্গিতে যারা আসে তারা হাই ফিভার থাকে, তাদের প্রচুর জ্বর থাকে, হয়তো গায়ে ব্যথা থাকে। চিকুনগুনিয়াতে এটা জয়েন্ট পেইন থাকে। যাই হোক, ডেঙ্গির ব্যাপারে কথা হলো যে আমাদের ডেঙ্গি যখনই আমাদের ফিভার আসবে, জ্বর আসবে এবং তার যদি কোমরবিডিটি থাকে, আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব রোগীরা হাসপাতালে বা নিকটস্থ তার প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে যাবে এবং 3 দিনের ভিতরে একটা ডায়াগনস্টিক টেস্ট আছে, NS1 অ্যান্টিজেন। এটা একটা অ্যান্টিজেন টেস্ট, সেন্সিটিভিটি খুব হাই এবং ডায়াগনোস করার জন্য এটা প্রথম দিনই করা উচিত। এবং সাথে হয়তো কোনো ক্ষেত্রে প্রয়োজন হলে কমপ্লিট ব্লাড কাউন্ট করা হয় প্রি এক্সিস্টিং বেসলাইন দেখার জন্য। কিন্তু প্রথমেই যদি প্রথম 3 দিনের ভিতরে যদি NS1 করে ফেলা হয়, তাহলে রোগীদের ভিতরে একটা সাবধানতা তৈরি হবে যে ডেঙ্গি হয়েছে, এবং তার যদি আগে ডেঙ্গি হয়ে থাকে তাহলে দ্বিতীয়বার যে ডেঙ্গি হলো তার সাবধানতা এবং রোগীর ডাক্তারের সাথে রোগীর একটা সরাসরি সম্পর্ক তৈরি হবে, যেন কোনো রকম কমপ্লিকেশন হলে রোগী যেন সরাসরি ডাক্তারের কাছে বা মেডিকেল ফ্যাসিলিটিতে যোগাযোগ করতে পারে। সেই জন্য আমরা মনে করি ইনভেস্টিগেশন প্রথম 3 দিনের ভিতরেই ইনভেস্টিগেশন NS1 অ্যান্টিজেনটা করা উচিত। আচ্ছা, আর 1 মিনিটের মধ্যে ছোট করে একটু বলবেন ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এই দুটোর ক্ষেত্রে আমি কোন মৌলিক পার্থক্যটা দেখার পরে আমি আসলে যাব টেস্ট করতে? আপনি একটা ছোট ধারণা দিয়েছিলেন, সেটা একটু বলবেন। সাথে একটু বলবেন সিজনাল ফিভারও তো হতে পারে, অনেকেই সেটা নিয়ে কনফিউজ হয়ে যান আসলে। জি, আসলে সিজনাল ফিভার, সিজনাল ফ্লু, আসলে এই কথাগুলো যখন আমাদের ডায়াগনস্টিক ফ্যাসিলিটি ছিল না তখন আমরা এই সমস্ত এই নন স্পেসিফিক কথাগুলো বলতাম। এখন কিন্তু ডায়াগনস্টিক ফ্যাসিলিটি ভালো, আমরা বলে দিতে পারি যে দিস ইজ ডেঙ্গি ফিভার, এটা চিকুনগুনিয়া, এটা বলে দিতে পারি আমরা। তখন কি হয়, সুবিধা হয় কি, এটা ফ্লু, এটা ইনফ্লুয়েঞ্জা, এটা বলে দিতে পারি, কারণ আমাদের ডায়াগনস্টিক ফ্যাসিলিটি ভালো। এবং আমরা যদি এটা বলে দিতে পারি তাহলে আমরা স্পেসিফিক ট্রিটমেন্টে যেতে পারি। আমরা আগে যেটা বলতাম ভাইরাল ফিভার হয়েছে, এটা তো অনেকটা নন স্পেসিফিক কথা ছিল। তাহলে আমরা সেক্ষেত্রে আমরা ডেঙ্গি না চিকুনগুনিয়া, আমরা যদি দেখি ডেঙ্গি বা চিকুনগুনিয়া, তাহলে রোগী যখন আসবে চিকুনগুনিয়া রোগী কিন্তু খুব হাই ফিভার নিয়ে চলে আসে,
খুব তাড়াতাড়ি, মানে 1 ঘন্টার ভিতর তার প্রচন্ড হাই গ্রেড ফিভার 104-5 জ্বর। কিন্তু ডেঙ্গির ক্ষেত্রে হাই ফিভার হয় কিন্তু চিকুনগুনিয়ার মতো না। এবং ডেঙ্গির পেশেন্টের ক্ষেত্রে সারা গায়ে ব্যথা থাকে, কিন্তু চিকুনগুনিয়ার ক্ষেত্রে জয়েন্টে পেইন থাকে। ডেঙ্গির পেশেন্টের চোখের পিছনে ব্যথা থাকে, যেটা কিন্তু খুব সেন্সিটিভ অ্যান্ড স্পেসিফিক। কিন্তু চিকুনগুনিয়ার ক্ষেত্রে কিন্তু জয়েন্ট পেইনটা ইম্পর্টেন্ট। তাই আমাদেরকে যদি দেখি যে আমার পেশেন্টের ডেঙ্গি হচ্ছে, ডেঙ্গির ফিচারগুলো পাওয়া যাচ্ছে এবং রোগী খেতে পারছে না, বমি হয়, তাই সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে এবং প্রয়োজনীয় পরীক্ষাগুলো করা। অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে অনেক দীর্ঘ সময় দিলেন। শেষ করবেন তাহলে ছোট করে 30 সেকেন্ড। ছোট করে আমি একটা কথা বলতে চাই, ডেঙ্গি বা চিকুনগুনিয়া এই জিনিসটা কিন্তু রোগীরা নিজেদেরকে কল্পনা না করে ওরা ডাক্তারের কাছে চলে যায় একদম। এবং আপনি যে পয়েন্টগুলো বলেছেন সেটা নিশ্চয়ই যারা দেখছেন তারা কিছুটা হলেও জানবেন। এবং অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। দুজন অতিথি আমাদের সঙ্গে ছিলেন। দর্শক, স্বাস্থ্য দপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ হালিমুর রশিদ ছিলেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাবুল হুদা চৌধুরী। এবং দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। থাকুন 71-এর সাথেই।